হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 90। আজকে আমরা শিখব বেশ কিছু নতুন সমার্থক শব্দ এবং ছবি দেখে গল্পের মাধ্যমে আরও কিছু বাক্য রচনা শব্দের অর্থ শিখব। তাহলে শুরু করি। লাস্ট লেসনে আমরা কিছু সমার্থক শব্দ শিখেছিলাম, মূল শব্দ এবং সমার্থক শব্দ। এর আগে আমরা সমার্থক শব্দের ডেফিনেশন সম্পর্কে বিস্তারিত জেনেছি আগের লেসনগুলোতে। আজকে আমরা আরও নতুন কিছু সমার্থক শব্দ শিখব। তাহলে শুরু করি। দেখো, মূল শব্দ হচ্ছে বন। মূল শব্দ হচ্ছে বন, বদন্ত বন। এটা সমার্থক শব্দ কি? জঙ্গল। জঙ্গল। জঙ্গল, ওকে। তারপরের শব্দ হচ্ছে জন্তু। মূল শব্দ হচ্ছে জন্তু। জন্তু। এটা সমার্থক শব্দ কি? পশু। পশু, ওকে। এখন এই দুইটা আমরা ইরেজ করে দিই। মূল শব্দ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এটার সমার্থক শব্দ কি? দ্রুত। দ্রুত, দৈরফলা রস্যুত, দ্রুত। এরপরে আছে মূল শব্দ হচ্ছে জুতো। জুতো। এটা সমার্থক শব্দ কি? পাদুকা। পাদুকা, ওকে। এরপরে মূল শব্দ হচ্ছে সত্য। সত্য। এটা সমার্থক শব্দ কি? অবিলম্বে। অবিলম্বে, ওকে। এরপরে আছে মূল শব্দ হচ্ছে খণ্ড। খণ্ড। এটা সমার্থক শব্দ কি? অংশ। অংশ, ওকে। এরপরে হচ্ছে মূল শব্দ হচ্ছে ভয়। ভয়। এটা সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ হচ্ছে ভীতি। ভীতি। এরপরে মূল শব্দ হচ্ছে উপহার। এটা সমার্থক শব্দ হচ্ছে উপঢৌকন।
উপঢৌকন। ওকে, এরপরে মূল শব্দ হচ্ছে প্রায়। প্রায়, হ্যাঁ, প্রায়ের সমার্থক শব্দ হবে কাছাকাছি। কাছাকাছি, ওকে। এরপরে শব্দ হচ্ছে প্রশংসা। মূল শব্দ হচ্ছে প্রশংসা। প্রশংসা, ওকে। এটার সমার্থক শব্দ কি? সুনাম। সুনাম, সুনাম, ওকে। এরপরে মূল শব্দ হচ্ছে তলোয়ার। তলোয়ার, হ্যাঁ। সমার্থক শব্দ হচ্ছে তরবারি। তরবারি, ওকে। এর পরের শব্দ হচ্ছে, মূল শব্দ হচ্ছে তাবু। তাবু, এটা সমার্থক শব্দ হচ্ছে তাম্বু। তাম্বু, ওকে। তো আজকে আমরা এতগুলি সমার্থক শব্দ সম্পর্কে জানলাম। এখন এগুলা ইরেজ করে দিই। এই ছবিটি দেখতে পাচ্ছ? এটা প্রতিবেশীদের ছবি, হ্যাঁ। এখানে প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে? তিনজন প্রতিবেশী, হ্যাঁ। একজন নামাজ পড়ে এসে অপর দুইজন প্রতিবেশীর সঙ্গে কুশল বিনিময় করছেন। এখানে কি দেখা যাচ্ছে? দুইজন প্রতিবেশী একে অপরের হাতে খাবার তুলে দিচ্ছেন, খাবারের ডিশ। এখানে দেখা যাচ্ছে প্রতিবেশীদের ঘর বাড়ি। এখানে দেখা যাচ্ছে দুজন প্রতিবেশী একটি কন্টেনারে করে কিছু গাজর হাতে নিয়ে কোনো কথাবার্তা বলছেন, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক, আদান প্রদান, লেনদেন হয়। এই ছবিটির মাধ্যমে সেটাই প্রকাশ পাচ্ছে, তাই না? প্রতিবেশী কি? প্রতিবেশী কাদের বলে? আমরা যারা পাশাপাশি বসবাস করি তাদেরকেই বলা হয় প্রতিবেশী, হ্যাঁ। বিপদের সময় নিজের বন্ধুর বদলে প্রতিবেশীর উপরেই আমরা বেশি নির্ভর করে থাকি, এটাই যুক্তিযুক্ত। এর কারণ হলো প্রতিবেশীরা আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগেকার দিনে প্রতিবেশীরা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মায়েরা তাদের সাধারণ নিত্য দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে প্রতিবেশীদের উপর অধিকাংশই নির্ভর করতেন। অনেক সময় দেখা যেত মায়েরা বাজার করতে যাওয়ার সময় তাদের বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে যেতেন।
আবার কেউ কেউ নিজের বাড়ির চাবিও প্রতিবেশীদের বাড়িতে রেখে দিতেন। তাদের এই বিশ্বাস ছিল যে তাদের অনুপস্থিতিতে প্রতিবেশীরা তাদের বাড়িঘর দেখাশোনা করবেন। তারা তাদের প্রতিবেশীদের এত বেশি বিশ্বাস করতেন যে তাদের মনে কোনো ব্যাপারে একটুও চিন্তা হতো না। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতেন। প্রতিবেশীরা সবসময় একে অপরের বাচ্চাদের দেখাশোনা করতেন। তাদের বিশ্বাস ছিল যে তাদের বাচ্চারা সময় মতো খাওয়া দাওয়া করছে কিনা সে খেয়াল তাদের প্রতিবেশীরা অবশ্যই রাখবেন। একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খেতেন এবং তারা যথেষ্ট পরিমাণে খাবার বানাতেন যাতে একে অপরের বাসায় খাবার আদান প্রদান করতে পারেন। এই ধরনের নিঃস্বার্থ ব্যবহার তখনকার দিনে অতি সাধারণ ব্যাপার ছিল এবং সবার পক্ষেই অত্যন্ত সুবিধাজনক হতো। কিন্তু ধীরে ধীরে প্রতিবেশীদের মধ্যে মেলামেশা কম হয়ে যেতে লাগলো। আজকালকার দিনে সবাই নিজেদের জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যে প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার মতো সময়ই তাদের হাতে থাকে না। কেউ কেউ আবার তাদের প্রতিবেশীদের ঠিকমতো সম্ভাষণও পর্যন্ত করেন না। তারা নিজেদের ঘনিষ্ঠ বন্ধুদের বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যারা কিনা তাদের পাশে থাকে না, বরঞ্চ টেলিফোনের ওপারে রয়েছেন। এখন যদি হঠাৎ করে বিপদ এসে পড়ে তাহলে কিন্তু সবার আগে প্রতিবেশী এসে সাহায্য করবে। এই কারণেই প্রত্যেকেরই উচিত প্রতিবেশীকেই বেশি গুরুত্ব দেওয়া, প্রতিবেশীকেই বেশি প্রাধান্য দেওয়া। আমরা যতই ব্যস্ত থাকি না কেন প্রতিবেশীর প্রতি আমাদের যতটুকু দায়িত্ব আছে সেটুকু সবারই যথাযথভাবে পালন করা উচিত। তো আজকের এই গল্প থেকে, ছবি থেকে আজকের এই গল্প থেকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেই শব্দগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, এই যে প্রতিবেশীর এই ছবিটা দেখে আজকে আমরা যতগুলি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন লিখব। 1 নম্বর, যুক্তিযুক্ত। যুক্তিযুক্ত কথার অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞান সম্পন্ন, যুক্তির বিচারে ঠিক, এরকম। এটার ইংলিশ হচ্ছে রিজনেবল। এখন এই যুক্তিযুক্ত কথাটাই দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে বিপদের সময় নিজের বন্ধুর বদলে প্রতিবেশীর উপর নির্ভর করাটা অধিক যুক্তিযুক্ত। এটা একটি বাক্য। 2 নম্বরে আমরা কি শিখেছি? ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ কথার অর্থ হচ্ছে কাছাকাছি, নিকট বন্ধু, নিকটবর্তী। এটার ইংলিশ হচ্ছে ক্লোজ। এখন এই ঘনিষ্ঠ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে প্রত্যেকেরই নিজের ঘনিষ্ঠ বন্ধুদের চেয়ে প্রতিবেশীর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এটা একটি বাক্য। 3 নম্বরে আমরা কি শিখেছি? সম্ভাষণ। সম্ভাষণ কথার অর্থ হচ্ছে অভিবাদন, অভ্যর্থনা। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে গ্রিটিং, স্যালুটেশন। হ্যাঁ, গ্রিটিং, ওয়েলকাম, স্যালুটেশন। হ্যাঁ, এগুলো আরো অনেক ইংরেজি আছে। তো সম্ভাষণ কথাটার অর্থ হচ্ছে অভিবাদন, বাংলায় অভিবাদন, অভ্যর্থনা, ওয়েলকাম জানানো। তো এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আজকাল সবাই
নিজের জীবনে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার মতো সময়ই তাদের থাকে না। এটি একটি বাক্য। 4 নম্বরে আমরা কি শিখেছি? নিঃস্বার্থ। নিঃস্বার্থ। নিঃস্বার্থ কথাটির বাংলা অর্থ হচ্ছে পরার্থপর, স্বার্থ শূন্য। হ্যাঁ, মানে বিনা স্বার্থে যেটা কাজ করা হয় সেটাই নিঃস্বার্থ। এখন নিঃস্বার্থ কথাটির ইংরেজি হচ্ছে সেলফলেস। এখন এই নিঃস্বার্থ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আগেকার দিন প্রতিবেশীরা নিঃস্বার্থভাবে একে অপরকে সাহায্য করতেন। এটা একটি বাক্য। 5 নম্বরে আমরা কি শিখেছি? যথেষ্ট। যথেষ্ট কথার বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত, ঢের। এটার ইংলিশ হচ্ছে এনাফ। এখন যথেষ্ট কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আগেকার দিনে প্রতিবেশীরা একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খাওয়ার জন্য তারা যথেষ্ট পরিমাণে খাবার তৈরি করতেন, খাবার রান্না করতেন। এটা একটি বাক্য। 6 নম্বরে আমরা কি শিখেছি? অনুপস্থিতি। হ্যাঁ, অনুপস্থিতি কথার অর্থ হচ্ছে কামাই করা বা অবিদ্যমানত। এখন অনুপস্থিতি কথাটির ইংলিশ হচ্ছে অ্যাবসেন্স। এখন এই শব্দটি দিয়ে, অনুপস্থিতি এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আগেকার দিনে প্রতিবেশীদের একে অপরের প্রতি এরকম বিশ্বাস ছিল যে তাদের কোনো একজনের অনুপস্থিতিতে প্রতিবেশীরা তাদের বাড়ি দেখাশোনা করতেন। এটা একটি বাক্য। তো আজকে আমরা এই ছবিটি দেখে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি। হ্যাঁ, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।